স্ট্রিং এক্স্যাক্টলি। তো ব্যাচ 4-এর 11 নম্বর ক্লাসটা আজকে আবার স্ট্রিং এবং নাম্বার নিয়ে, ঠিক আহ, দ্বিতীয় ক্লাসটা আর কি। গত ক্লাসে স্ট্রিং এবং নাম্বার নিয়ে ডিসকাশন তো আমরা শেষ করতে পারিনি, তো ওই কারণে দ্বিতীয় ক্লাসটা নেওয়া লাগতেছে। একটু ওপেন করে নিচ্ছি। ব্যাচ 4 ক্লাস 10 এর পরের অংশটা আর কি। তো ক্লাস 10 লিখলেও এখানটা আসলে ক্লাস 10 না, 11। ওকে, তো এখানটায় আমরা গতকাল কতটুকু আলোচনা করেছিলাম মনে আছে সবার? আমার মনে নাই কিন্তু। আমরা কোন মেথডটা নিয়ে ডিসকাস করেছিলাম গতকাল সর্বশেষ? জয়েন। ওকে, থ্যাংক ইউ। আজকে আমরা একটা ফাংশন নিয়ে আলোচনা করবো। এটা আসলে মেথড বলবো না, এটা ফাংশনই। কারণ হচ্ছে এটা অ্যাট এ টাইম স্ট্রিং এর সাথে ইউজ করা যায়, লিস্টের সাথে ইউজ করা যায়। তো এটা ফাংশন। সেটা হচ্ছে ল্যান। এই ল্যান ফাংশনটা যেটা করবে সেটা হচ্ছে লেংথ নির্ণয় করবে। কোনো একটা স্ট্রিং এর লেংথ কত সেটা নির্ণয় করে দিবে। তো এই যে এটা একটা স্ট্রিং, সেই স্ট্রিং এর কতটা ক্যারেক্টার আছে সেটা নির্ণয় করার জন্য এই ল্যান ফাংশন বা লাইন ফাংশনটা ইউজ করবো। এটা কিভাবে ইউজ করবো? পাইথন, আচ্ছা সরি, সেভ করে নিই। হেয়ার পেস্ট। কত দেখাচ্ছে? 30 দেখাচ্ছে। এই 30টা কোথেকে আসছে? এই 30টা এখানে কোথেকে আসছে? আর তোমাকে না। দরজা লাগাও। বলেন, এখানটায় এই 30টা কি? আচ্ছা, পাইথন ইজ নাইস। লেংথ এক্স্যাক্টলি। অর্থাৎ এখানটায় টোটাল লেংথ এক্স্যাক্টলি, যে টোটাল স্ট্রিংটাতে আমার কতগুলো ক্যারেক্টার আছে স্পেস সহ। যে স্পেস, এটাও কিন্তু একটা ক্যারেক্টার। যে স্পেস সহ আমার কতগুলো ক্যারেক্টার আছে, ঠিক আছে, সেই টোটাল ক্যারেক্টারগুলো যে গুণ করছে, সরি যোগ করছে, সেই যোগফলটা এখানটায় দিয়ে দিয়েছে। ঠিক আছে। তো এই ল্যান্ডটা আসলে এই ধরনের কাজই করে। যেমন হচ্ছে আমার যদি এটা স্ট্রিং না হয়ে এটা যদি কোনো কি বলবো লিস্ট টাইপও হতো, সে কিন্তু এই যে এখানটায় এলআই দিলাম না, এটার কিন্তু এলআইটারও যদি আমি লেংথ প্রিন্ট করি, সে কিন্তু আমাকে আইটেম কয়টা আছে সেটা আমাকে জানাবে। প্রিন্ট এই ল্যান্ড ফাংশনটার মাধ্যমে আমি কিন্তু এলআই এর আইটেম কয়টা সেটাও কিন্তু জানতে পারবো। এটা যে শুধুমাত্র স্ট্রিং এর লেংথ দেয় তাও না, এটা স্ট্রিং, টাপল, তারপর এরকম করে লিস্টের সাথেও কিন্তু ব্যবহার করা যায়। এই যে প্রথমটা 3 দিচ্ছে, এর মানে হচ্ছে 3টা আইটেম আছে এখানটা। ব্যাপারটা বুঝছেন অ্যালাইন ফাংশনটা? স্ট্রিং এর ক্ষেত্রে ক্যারেক্টার্স, বাট আপনি যখন লিস্টের মধ্যে অ্যালাইনটা ইউজ করবেন তখন সে
লিস্টের আইটেমগুলো হিসেব করবে। এবার কয়েকটা মানে ইন্টারেস্টিং মেথড নিয়ে একটু ডিসকাস করব। সেটা হচ্ছে এখানটা আমি লিখলাম পাইথন ইজ নাইস, পাইথন ইজ গুড। হ্যাঁ, তো এটাকে আমি একটু কপি করছি। এক্স একটা ভেরিয়েবল নিলাম, এক্স ভেরিয়েবলের মধ্যে আমি এটা লিখলাম যে পাইথন ইজ নাইস, পাইথন ইজ গুড। হ্যাঁ, এখন আমি এইটাকে যদি একটা মেথডের মাধ্যমে একটু চেঞ্জ করি, সেই মেথডটা হচ্ছে ধরেন এক্স ডট আপার। এটা কি করবে? এটা করবে এই যে স্ট্রিংটা আছে সেটার সবগুলো ক্যারেক্টারকে সে আপার কেসে কনভার্ট করে দেবে। তো একটু প্রিন্ট করে দেখি কি রেজাল্ট আসে। তো কি আসছে, এখানটা যতগুলো লেটার ছিল সবগুলো কিন্তু যতগুলো ক্যারেক্টার ছিল সবগুলোই আপার কেসে কনভার্ট হয়ে গিয়েছে। তারপর লোয়ার লিখলে লোয়ার কেসে কনভার্ট হয়ে যাবে। লোয়ার, যদিও অলরেডি সবগুলোই লোয়ার, সবগুলো লোয়ারই আছে, সো লোয়ার দেখানোটা আসলে খুব একটা মিনিংফুল না। ঠিক আছে, তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে উপরে আরেকটা এক্স আছে, সেই এক্সটা একটু আপার লোয়ার করে মিক্স করা আছে, সেটাকে একটু কমেন্টস থেকে সরিয়ে নিচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। এবার কি দেখতে পাচ্ছেন যে আপার লোয়ার এখানে তো মিক্স করা ছিল, সেটা কিন্তু পুরোটাই লোয়ার কেসে কনভার্ট হয়ে গিয়েছে, ঠিক না? এবার টাইটেলটা একটু দেখি। টাইটেল কি জিনিস? টাইটেলটা হচ্ছে আপনি যখন আপনার নাম লিখেন, কিভাবে লিখেন? আপনার নামের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা আপনি ক্যাপিটালাইজড করে দেন, ঠিক না? ঠিক টাইটেল যখন দিবেন তখন একটা স্ট্রিং দিলে সেই স্ট্রিংটাকে সে যেটা করবে, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারকে সে ক্যাপিটালাইজড করবে, আর বাকিগুলো স্মল লেটার থাকবে। তো ব্যাপারটা বুঝছেন? আপার লোয়ার এবং টাইটেল। ওকে, ভেরি নাইস। এবার আরেকটা সুন্দর মেথড দেখেন, সেই মেথডটার নাম হচ্ছে সোয়াপ কেস। সোয়াপ কেস যেই কাজটা করবে সেটা হচ্ছে আমার যেই ক্যারেক্টারগুলো আপার মানে আপারে আছে সেগুলোকে লোয়ারে কনভার্ট করবে, এবং যেগুলো লোয়ার আছে সেগুলোকে আপারে কনভার্ট করবে। কি হলো? যেগুলো আপারে ছিল সবগুলো লোয়ার হয়ে গিয়েছে, আর যেগুলো লোয়ার আছে সেগুলো কিন্তু আপার হয়ে গিয়েছে। বুঝছেন সবাই? সোয়াপ কেসের কাজটা হচ্ছে এরকম। ভেরি ইন্টারেস্টিং। তারপর হচ্ছে আমরা একটু স্ট্রিপটা দেখি। এল স্ট্রিপ, আর স্ট্রিপ। হ্যাঁ, এল স্ট্রিপ, এল স্ট্রিপের কাজটা কি? এল স্ট্রিপটা আসলে কি করে? এই যে মনে করেন আমি এখানটা একটা আর ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং লিখলাম, ঠিক আছে? এই স্ট্রিংটা খেয়াল করুন, স্ট্রিংটা কিন্তু ছোট না, শুধুমাত্র হ্যালোটা স্ট্রিং এর মধ্যে নাই, এখানটায় বেশ কয়েকটা স্পেস আছে ডানে বামে। হ্যালো লেখাটা ডানে বামে বেশ কয়েকটা স্পেস আছে। এই যে আমি এখানটায় একটা কোটেশন ইউজ করলাম, কোটেশনের পর ডানে বামে বেশ কয়েকটা স্পেস আছে। তো এল স্ট্রিপ আসলে যে কাজটা করবে সেটা হচ্ছে বাম পাশের লেফট সাইডে যতগুলো স্পেস আছে সে সবগুলো স্পেসকে মুছে দিবে। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা, আগে এগুলোকে একটু কমেন্ট আউট করে যাচ্ছি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এল স্ট্রিপ কি করবে? বাম পাশের আমার স্পেসগুলোকে মুছে দিবে। তো দেখি মুছে দেয় কিনা। তো এখানটায় কি দেখাচ্ছে? স্ট্যাটিক্স হ্যালো, তারপর হ্যালো এরপরে বেশ কয়েকটা স্পেস রেখে আরেকটা স্ট্যাটিক্স প্রিন্ট করলো। কেন? কারণ হচ্ছে এই যে স্ট্যাটিক্সটা আমি এখানটা একটা ফরম্যাটেড স্ট্রিং দিয়ে দিলাম, যে এল স্ট্রিপ দিয়ে আর কে আমি সেটাকে জি এর মধ্যে রাখলাম। অর্থাৎ বাম থেকে যতগুলো স্পেস আছে সবগুলোকে সরিয়ে আমি সেটাকে রাখলাম জি এর মধ্যে।
এবং জিটাকে একটা ফরম্যাট দিয়ে প্রিন্ট করলাম, যে ফরম্যাটটা কেমন, যে জিটা প্রিন্ট করবে কিন্তু জি এর বাম পাশে থাকবে একটা স্ট্যাটিক্স, ডান পাশে থাকবে আরেকটা স্ট্যাটিক্স। তো জি এর মধ্যে বাম পাশে তো আর কিছুই নাই, যেহেতু আমি স্ট্রিপ দিয়ে সবগুলো ফালাই দিছি, আর ডান পাশে গুলো রয়ে গিয়েছে, ওই কারণে ডান পাশে বেশ কয়েকটা অংশ স্পেস দেখাচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই, এল স্ট্রিপের কাজটা? ওকে, ভেরি নাইস। এবার আরেকটা, এখন দেখেন, এখন যেটা দেখলেন সেটা হচ্ছে কি আমার বাম পাশ থেকে সরাইছে, ঠিক আছে? কিন্তু এমনও তো হতে পারে আমার তো বাম পাশ থেকে না, আমার ডান পাশ থেকে সরানো দরকার। তখন আপনি কি করবেন? তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আর স্ট্রিপ। আর স্ট্রিপ মানে হচ্ছে রাইট সাইডে সে স্ট্রিপ করে নেবে। দেখে নেন, এবার কিন্তু রাইট সাইড থেকে সবগুলো স্পেস মুছে দিয়েছে। এবার এখন আপনার মনে হচ্ছে আপনি দুটোকেই একসাথে ইউজ করবেন, যে আমার এল স্ট্রিপও দরকার আর স্ট্রিপও দরকার। সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এইখানটায় আর এর উপর একটা মেথড অ্যাপ্লাই করলেন, আর স্ট্রিপ নামে। সেই মেথডের সাথে আমি আরেকটা স্ট্রিপ ইউজ করতে পারি, ডট এল, এভাবে করে আমি কিন্তু ইউজ করতে পারি। এটা যেটা করবে সেটা হচ্ছে প্রথমে ডান পাশ থেকে সরিয়ে নিবে, সরিয়ে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটা আবার এল স্ট্রিপ অ্যাপ্লাই করবে সেই রেজাল্টটাতে। কথা বুঝছেন? অর্থাৎ এই অবজেক্টের উপর প্রথমে এই মেথডটা অ্যাপ্লাই করা হবে, এই মেথডটা থেকে যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা হবে পরবর্তী মেথডের অবজেক্ট। ক্লিয়ার? তো এটা যেটা করবে প্রথমে ডান পাশ থেকে সরিয়ে নিবে, তারপর এটা হচ্ছে বাম পাশ থেকে সব স্পেসগুলো সরিয়ে নিবে। এই এই সিস্টেমটাকে, এই সিস্টেমটাকে বলে মেথড চেইনিং। মেথড চেইনিংটা খুবই চমৎকার একটা জিনিস। সেটা হচ্ছে আপনি একই সাথে অনেকগুলো মেথড কিন্তু এভাবে করে অ্যাপ্লাই করতে পারবেন। আপনি কিন্তু চাইলে এটা কয়েকটা লাইনেও করতে পারতেন এই কাজটা, কিন্তু তা না করে আপনি এক লাইনে কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে পারেন। দেখেন এখন রেজাল্টটা কি আসে। ওকে, কিন্তু এইভাবে আপনি দুটো মেথড অ্যাপ্লাই না করে আপনি কিন্তু একটা মেথড দিয়েও কাজটা করতে পারতেন। এই কাজটা একটা মেথড দিয়েও করা সম্ভব, কিন্তু আমার আসলে দুটো মেথড দিয়ে আমি কেন দেখালাম, দুটো মেথড দিয়ে দেখানোর কারণ হচ্ছে আমি এখানটা আসলে যেটা দেখালাম সেটা হচ্ছে আপনি কিভাবে মেথড চেইনিংটা অ্যাপ্লাই করবেন। তো মেথড চেইনিং ব্যাপারটা বোঝানোটা একটু ইম্পর্টেন্ট ছিল, ওই কারণে এটা দেখালাম। কিন্তু আপনি মেথড চেইনিং ছাড়াও এটা কিন্তু শুধুমাত্র স্ট্রিপ লিখেও করতে পারতেন। যেমন শুধু স্ট্রিপ লিখে আমি কিন্তু এই কাজটা করতে পারবো, যে শুধু স্ট্রিপ লিখলেও কিন্তু কাজটা হয়। বুঝছেন সবাই? মেথড চেইনিং এবং স্ট্রিপ, এল স্ট্রিপ, আর স্ট্রিপ, আমার হচ্ছে বুঝছেন। ওকে, থ্যাংক ইউ। তারপর রিপ্লেস। আচ্ছা, থার্ড ব্যাচে এগুলো আসলে সবগুলো দেখানো হয়নি, তো আই এম সরি থার্ড ব্যাচের স্টুডেন্টদের জন্য। থার্ড ব্যাচে আমি রিপ্লেস ফাংশনটা দেখাইনি, রিপ্লেস মেথডটা অ্যাপ্লাই করে দেখাইনি। তো একটু রিপ্লেস মেথডটা দেখুন। রিপ্লেস মেথডটা আসলে যেটা হয় সেটা হচ্ছে, এই যে আমি এখানটা পাইথন লিখলাম, সে প্রথমে নিবে যে আমি যে স্ট্রিংটা ব্যবহার করছি সেই স্ট্রিং এর মধ্যে থেকে সে প্রথমে কোনো মানে ওয়ার্ড অথবা কোনো ক্যারেক্টার আপনি রিপ্লেস করতে চাচ্ছেন অন্য কোনো ওয়ার্ড দিয়ে, বা হ্যাঁ, অন্য কোনো ওয়ার্ড দিয়ে। তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনি প্রথমে কোন ক্যারেক্টারটাকে রিপ্লেস করতে যাচ্ছেন সেই ক্যারেক্টারটা লিখবেন বা সেই ওয়ার্ডটা লিখবেন। তারপর যে যেটা দিয়ে রিপ্লেস করতে যাচ্ছেন ওই ওয়ার্ডটা লিখবেন। তো ব্যাপারটা বুঝছেন সবাই? রিপ্লেস মেথডটা এভাবে করে অ্যাপ্লাই করতে হবে আপনাকে। ওকে, তো দেখাচ্ছি রেজাল্ট আসলে কি হয়। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করলাম, এবার একটু রান করে দেখাচ্ছি। আপনারা একটু খেয়াল করুন কি হচ্ছে। পাইথনের পরিবর্তে কিন্তু এখন কি হয়ে গিয়েছে, জাভা হয়ে গিয়েছে। বুঝছেন? এভাবে করে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আমরা জয়েন যে
মানে মেথডটা ছিল, সেই মেথডের মাধ্যমে আমরা কি করলাম মনে আছে সবার? জয়েন মেথডের মাধ্যমে আমরা এই যে একটা লিস্টের মধ্যে প্রত্যেকটা আইটেমকে কিন্তু জয়েন করে নিয়েছি, জয়েন করে একটা স্ট্রিং এ কনভার্ট করেছি। তো এখন কখনো কখনো ব্যাপারটা এমন হতে পারে যে আপনার একটা স্ট্রিংকে ছোট ছোট অংশে পার্টস করা দরকার হবে, ঠিক আছে? ছোট ছোট অংশে টুকরা করা দরকার একটা স্ট্রিংকে। তো সেটা আসলে এই স্প্লিট ফাংশন দিয়ে বা স্প্লিট মেথড দিয়ে করা হবে। কিভাবে করবেন? আপনি যেই স্ট্রিংটাকে করতে যাচ্ছেন সেটাকে এক্স দিয়ে বা যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলেন, সেই স্ট্রিং এর অবজেক্টটা ডট স্প্লিট দিয়ে কিসের সাপেক্ষে আপনি স্প্লিট করতে যাচ্ছেন। যদি কখনো স্পেসের সাপেক্ষে স্প্লিট করতে চান সেক্ষেত্রে এখানটা স্পেসটা দিয়ে দিবেন। আর যদি আন্ডারস্কোর এস আপনি যা ইচ্ছা আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে করে করতে পারবেন। যেমন প্রথমে আমি কি করলাম, স্পেসের মাধ্যমে এটাকে স্প্লিট করতে চাই। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, আমরা একটু আউটপুটটা দেখি কি আসে। স্প্লিট করে সে কিন্তু একটা লিস্ট দিল আমাকে, অর্থাৎ জয়েনের ঠিক বিপরীতটা। সে কি দিল? পাইথন ইজ নাইস, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডকে সে আলাদা আলাদা করে স্প্লিট করে দিল। এখন মনে করেন আপনি এভাবে করে চাচ্ছেন, আপনি চাচ্ছেন ও এর সাপেক্ষে স্প্লিট হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এবার দেখুন রেজাল্টটা কি আসে। এবার এনটা এন ইজ, বুঝছেন তো ব্যাপারটা? বুঝছেন? মানে আপনারা যদি বুঝে থাকেন আমার আসলে খুব একটা এক্সপ্লেন করার প্রয়োজন নেই মনে হয়। ওকে, ভেরি নাইস। আচ্ছা, সুসময় খান মিরান, আপনি বুঝেননি? কি বুঝেননি এটা বলেন এবার। একটু আগে আমি কিন্তু ও দেই নাই, একটু আগে ছিল একটা স্পেস। স্পেসের সাপেক্ষে করা মানে হচ্ছে, স্পেসের সাপেক্ষে সে কিন্তু এটাকে ছোট ছোট অঙ্কে টুকরা করবে। স্প্লিট মানে হচ্ছে ছোট ছোট টুকরা করা। তো ছোট ছোট টুকরা করতে গিয়ে সেই স্পেসে স্পেস, স্পেস মানে কি, একটা ওয়ার্ড লিখে আরেকটা ওয়ার্ড, আরেকটা ওয়ার্ড লিখে আরেকটা ওয়ার্ড। কিন্তু আমি যদি ও এর সাপেক্ষে করি সেক্ষেত্রে সে কি করবে, এই ওটাকে নিবে না, ওটাকে না নিয়ে ও এর আগের অংশ নিবে, পরের অংশ নিবে, এভাবে করে সে স্প্লিট করে নিবে। এখন বুঝছেন না এখনো বুঝেননি? ওকে। এট দ্য সেম টাইম স্ট্রিংটাকে ডিলিট, আমি ঠিক বুঝিনি আপনার কথা। সামিয়া, আপনি কি বলছেন আমি বুঝিনি। ও, ও, আচ্ছা, ঠিক আছে। সেই সাথে অর্থাৎ ওটা বাদ দিবে এবং ওটাকেও বাদ দিয়ে দিবে, ঠিক আছে, এক্স্যাক্টলি। তো এর পরবর্তী অংশটা হচ্ছে, আজকের ক্লাসের পরবর্তী অংশটা হচ্ছে নাম্বার নিয়ে। তো নাম্বার নিয়ে কথা বলার জন্য আমি প্রথমে আহ, বেশ কিছু কোড আগে থেকেই কপি করে নিয়ে আসছি। নিয়ে আসিনি আসলে, এগুলো আমার আগের ক্লাসে নেয়া। তো ওই কোডগুলো আসলে এখানটায় রিপ্রেজেন্ট করলে আমার সুবিধা হয়। তো আমি ওই কাজটাই করি। ওকে, তো কপি করে নিলাম। সেটা হচ্ছে এখন নাম্বার ডট পাইও চলে আসছে স্ট্রিং এর পাশাপাশি। তো নাম্বার নিয়ে আমরা ডিসকাস করব এখন। নাম্বার নিয়ে প্রথমে ডিসকাস করতে গেলে এখানটায় যেটা আসবে সেটা হচ্ছে কয়েকটা মেথড আসছে।
যে নাম্বারের সাথে আমরা কি কি মেথড অ্যাপ্লাই করবো। এই মেথডগুলোর সাথে আপনারা পরিচিত? হ্যাঁ, স্ট্রিং আপাতত এইখানটাই ক্লোজড। স্ট্রিং নিয়ে আর ডিসকাস করবো না। এগুলোর সাথে আপনারা পরিচিত? আচ্ছা, সরি, আমি আসলে মেথডগুলো, হ্যাঁ, এই মেথডগুলোর সাথে আপনারা পরিচিত সবগুলোর সাথে? অনেকগুলোর সাথে পরিচিত, বাট সবগুলোর সাথে পরিচিত আমার মনে হচ্ছে না। নো, আলামিন, আচ্ছা, যাই হোক। এখানটায় প্রথম মেথডটা, এটা আপনারা পরিচিত, কারণ এটা নিয়ে আমি আগে ডিসকাস করেছি। দ্বিতীয় মেথডটা, এটা পরিচিত না, এটা পরিচিত না, এটা পরিচিত না। এসকিউআরটি তাও পরিচিত না। রাউন্ড, এটা পরিচিত। লগ পরিচিত না। ফ্লোর, এটা কি পরিচিত? মনে হয় না। আচ্ছা, ওকে, ফ্লোর করানো হয়নি, আমার মনে হচ্ছে করানো হয়নি। সো ফ্লোর ডিপ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ফ্লোর ডিপ এবং ফ্লোর একই জিনিস, কিন্তু এটা হচ্ছে একটা ফাংশন বা মেথড বলতে পারেন, কিন্তু ওটা হচ্ছে একটা অপারেটর। দুটো আলাদা জিনিস। রেজাল্ট, রেজাল্ট একই দিবে, বাট সেটা হচ্ছে আপনার একটা অপারেটর আর এটা হচ্ছে একটা ফাংশন। তো কিভাবে এগুলো আমরা ইউজ করবো একটু দেখে নিই। আমার এখানটা অলরেডি কোড করা আছে, তো ওই কারণে আমি এখান থেকে দেখিয়ে নিচ্ছি। প্রথমে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ম্যাক্স। ম্যাক্স এইখানটায় যে কাজ করবে সেটা হচ্ছে, এখানটায় আমি যতগুলো ইন্টিজার দিব বা রিয়েল নাম্বার দিব, সেই নাম্বারগুলো থেকে সে কি করবে, সর্বোচ্চ সংখ্যাটা সে আমাকে নির্ণয় করে দিবে। এখানটায় সর্বোচ্চ কত আছে বলেন তো? 9, এক্স্যাক্টলি। সো সে আমাকে 9টা রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, দেখায়নি কেন? ও সরি, পাইথন, এটা নাম্বার হবে। হ্যাঁ, নাম্বার, এক্স্যাক্টলি, আমি স্ট্রিং দিয়ে দিয়েছি। সো আমাকে কিন্তু 9টা রিপ্রেজেন্ট করছে। এর মানে কি? এর মানে হচ্ছে সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে 9। আর মিন, মিন দিয়ে কি হবে? মিনিমাম। অর্থাৎ এখান থেকে সর্বনিম্ন যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা কিন্তু সে আমাকে দিয়ে দিবে। তো এখানে সর্বনিম্ন সংখ্যা কত? 1, এক্স্যাক্টলি। সে কিন্তু আমাকে 1টা দিয়ে দিয়েছে। এবার আসেন পাওয়ার। পিওডাব্লিউ, পিওডাব্লিউ আসলে যে ফাংশনটা, সেই ফাংশনটা যে কাজটা করে সেটা হচ্ছে পাওয়ার। সে, এই যে আমি অপারেটর ক্লাসে দেখালাম যে কিভাবে এক্সপোনেনশিয়াল আপনি ব্যবহার করবেন, অর্থাৎ দুটো ডবল স্টেরিক্স দিয়ে আপনি টু কিউব লিখেন, ঠিক টু কিউবটা কিন্তু আপনি এভাবেও লিখতে পারেন। ঠিক আছে, কন্ট্রোল আস দিয়ে সেভ করলাম। আচ্ছা, আগে এটাকে কমেন্ট আউট করে রাখছি। এটা কিন্তু দুটোই 8 দেখাচ্ছে, অর্থাৎ দুটো সেমই রেজাল্ট, একই জিনিস, দুভাবে করতে পারেন। তারপর এসকিউআরটি। এসকিউআরটি মানে কি? রুট অফ 9, হ্যাঁ, স্কোয়ার রুট। এসকিউআরটি মানে হচ্ছে স্কোয়ার রুট। তো স্কোয়ার রুটটাও আপনি দুইভাবে করতে পারেন। কিভাবে কিভাবে করতে পারেন? যেমন আপনি এখানটা লিখলেন, দুইভাবে না, আসলে অনেকভাবে করা যাবে। যেমন প্রিন্ট টু, কত দিবেন? 1/2, তাই না? স্কোয়ার রুট 0.5, শাহরিয়ার গালিব, কিন্তু আমি এটা দিলাম, এটা কি ভুল হবে? আপনি তো 0.5 বলছেন।
আচ্ছা, কাস্ট করতে হবে। গালিব, কিসে কাজ করবেন? ইন্টিজারে না ফ্লোটিং এ? আপনি আমাকে বলুন কিসে কাজ করবেন সেটা। ফ্লোটে? কেন? যখন ভাগ ভাগ অঙ্ক করেছেন পাইথন দিয়ে, পাইথন দিয়ে ভাগ করার পর সেটা আমাকে কি রেজাল্ট দেয়? ফ্লোট রেজাল্ট দেয় না ইন্টিজার রেজাল্ট দেয়? পাইথন দিয়ে ভাগ করার পর ইন্টিজার রেজাল্ট দেয়? না, আপনি ভাগ অঙ্ক ঠিকভাবে করেননি। ফ্লোট রেজাল্ট দেয়। এখানটায় ইনভ্যালিড সিনট্যাক্স দেখাচ্ছে, কিসের জন্য? আচ্ছা, এটা একটু পরে দেখাই। বুঝছি বুঝছি, এটা মডিউলটা প্রথমে আমি এটা একটু পরে দেখাচ্ছি, বাকি আগেগুলো একটু দেখুন। তো এইখানটা রেজাল্টগুলো বুঝছেন সবাই? আচ্ছা, ওকে। তো এখানটার রেজাল্টে মনে হয় একটু বিপর্যয় আছে। সেই বিপর্যয়টা হচ্ছে এটা, ঠিক না? কেন এরকম হচ্ছে? এক্ষেত্রে কিন্তু আমাকে ফোর, সরি 64 রেজাল্ট দিচ্ছে, যদিও আমি কিন্তু এক্ষেত্রে আমাকে ফোরটা রেজাল্ট দিচ্ছে না। 1/4 লিখলে কি হবে? ওকে, দেখাচ্ছি। এটা আসছে। আচ্ছা, এটা নিয়ে আমরা একটু পরে কথা বলি, আগে আমি আমার মেথডগুলো দেখিয়ে শেষ করি। ঠিক আছে? তো এটা আপাতত থাক, যদি সময় পাই তখন এটা নিয়ে কথা বলবো। এখন ম্যাথ ডট এসকিউআরটি, এটা কেন ব্যবহার করবো? স্কোয়ার রুট নির্ণয় করার জন্য। তো স্কোয়ার রুট আমরা আসলে অনেকভাবে নির্ণয় করতে পারি, এটাও তার মধ্যে একটা ওয়ে। এখন এখানে ম্যাথ ডটটা কেন দিব? এনিওয়ান? এটা হচ্ছে একটা মডিউল, পাইথনের মডিউল, ম্যাথ মডিউল। সেই ম্যাথ মডিউলে অনেকগুলো ফাংশন বা মেথড আছে, যেগুলো আমরা কিভাবে কাজ করব সেটা কিন্তু ওই ম্যাথ মডিউলে মানে দেয়া আছে, যেগুলো নিয়ে আমরা কি করব বা কিভাবে কাজ করব। তো ম্যাথ মডিউলের ফাংশন এবং
মেথডগুলো জানতে গেলে বা এবং কিভাবে সেগুলো ব্যবহার করতে হয় সেটা জানতে গেলে, হ্যাঁ, ইম্পর্টেন্ট লাইব্রেরি, ভেরি ইম্পর্টেন্ট। তো সেটা নিয়ে কাজ করতে গেলে আপনি কিভাবে কাজ করবেন? এটা নিয়ে কাজ করতে গেলে আপনি একটু গুগল করতে হবে কষ্ট করে, ঠিক আছে? তো এভাবে আপনি জাস্ট গুগলে সার্চ দিবেন যে ম্যাথ মডিউল পাইথন 3, হ্যাঁ, এটা সেভাবে করে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। এইখানটায় ম্যাথ মডিউলের ডকুমেন্টেশন দেওয়া আছে। তো এইখানটায় এই যে অনেক 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 মেথড ফাংশন সেগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন সব দেওয়া আছে, জিসিডি, হ্যাঁ, এলসিএম সেগুলো কিভাবে নির্ণয় করবেন, ঠিক আছে, এবং কিভাবে সেগুলো ব্যবহার করবেন সবই দেওয়া আছে। তো এই যে লগ আছে, হ্যাঁ, লগ 2, ঠিক এভাবে করে লগ 2 দিয়ে কিন্তু আপনি বেসটাও ঠিক করে দিতে পারবেন যে আসলে আপনি কোন বেসটা চাচ্ছেন। তো এইভাবে অনেক আসলে লগ 10 দিয়ে দিলে 10 বেসড লগ পাবেন আপনি। হুম। এভাবে করে আপনি এসকিউআরটি, এই যে এসকিউআরটি কোথায় যেন দেখলাম একটু আগে, ঠিক আছে, কস, ঠিক আছে, এভাবে করে আপনারা এভাবে করে যত ধরনের মডিউলটা কি, আচ্ছা, মডিউলটা কি আপাতত শুধুমাত্র জেনে রাখুন, এটা হচ্ছে একটা মডিউল, মডিউলটাকে এভাবে ইম্পোর্ট করতে হয়। মডিউলটা হচ্ছে আসলে একটা পাইথনের ফাইল বলবো। মডিউলের আমাদের এক্সট্রা একটা ক্লাসই হবে মডিউল নিয়ে। সো আপাতত জেনে রাখুন, ম্যাথের মধ্যে যেগুলো আছে সেগুলো ইউজ করার জন্য আপনাকে এইভাবে করে কাজ করতে হবে, ঠিক আছে? মডিউল নিয়ে আমাদের এক্সট্রা ক্লাসই আছে, যে কিভাবে আপনি বিল্ট ইন মডিউল এবং ইউজার ডিফাইন্ড আপনি যে মডিউল তৈরি করবেন, মডিউল তৈরিও করতে পারবেন, সেই মডিউল আবার ইউজ করতে পারবেন, সবই দেখানো হবে ক্লাসে। সো এখন শুধুমাত্র এটা জেনে রাখুন, এটা হচ্ছে একটা ম্যাথ মডিউল, সেই ম্যাথ মডিউলের ভিতরে এসকিউআরটি হচ্ছে একটা ফাংশন, সেই ফাংশনটা আপনাকে এভাবে করে ইউজ করতে হবে, যে ম্যাথ ডট এসকিউআরটি। তো এটা ম্যাথটা লিখতে গেলে আপনাকে প্রথমে ম্যাথটা ইম্পোর্ট করে নিতে হবে, এখানটা লিখতে হবে ইম্পোর্ট ম্যাথ, তারপর একদম শুরুতে ইম্পোর্ট করে নেবেন এবং যে কোনো জায়গায় পরবর্তীতে সেটাকে ব্যবহার করতে হবে। বুঝছেন সবাই? আপাতত এতটুকুই জেনে রাখুন এবং এভাবে করে ব্যবহার করতে থাকুন। মডিউলের যখন ক্লাসটা হবে তখন আপনারা পুরো বিষয়টা ক্লিয়ার জানতে পারবেন। তো এখানটায় কত দেখাচ্ছে? 4.0। এভাবে করে কিন্তু আপনি এসকিউআরটিটা ব্যবহার করতে পারেন। এরপর আসেন এই ম্যাথ মডিউলের মধ্যে কি কি ধরনের মেথড বা ফাংশন আছে সেটা আপনি কিভাবে জানবেন? একটু আগে যেটা দেখলেন সেটা হচ্ছে গুগল করে জানা। তো গুগল করে জানলে ওইখানটায় কিন্তু ডকুমেন্টেশনে হিউজ বর্ণনা দেওয়া আছে যে কিভাবে কিভাবে ইউজ করবেন। কিন্তু মনে মনে করেন যে আপনি আপনার কাছে এই মুহূর্তে ইয়েটা নাই, গুগলটা নেই, সেক্ষেত্রে আপনি কিভাবে জানবেন কি কি মডিউলগুলো এখানটায় বা কি কি ফাংশনগুলো এখানটায় আছে এই মডিউলের ভিতরে? এই যে ডির একটা ফাংশন আছে, যে ফাংশনের মাধ্যমে আপনি এই মডিউলে জানতে পারবেন যে এই মডিউলে কি কি আছে। তো দেখেন, ডির দিয়ে প্রিন্ট করলে এইখানটায় সব দেয়া আছে। এই যে কস, হ্যাঁ, কস হাইপারবোলিক, হ্যাঁ, তারপর ডিগ্রিস, ঠিক আছে, ঠিক এভাবে করে সব ধরনের আপনার যত মডিউলে, এই মডিউলে যত ধরনের ফাংশন বা মেথড আছে সবগুলো কিন্তু এখানটায় পেয়ে যাচ্ছেন। এই যে ট্যান হাইপারবোলিক, ঠিক আছে, সাইন হাইপারবোলিক, লগ, সবই পেয়ে যাবেন। বুঝছেন? ওকে। তারপর আসেন রাউন্ড। রাউন্ডটা কি জিনিস সেটা কিন্তু আগে থেকে জানেন, রাউন্ডটা নতুন করে দেখানোর দরকার নাই। লগটা দেখাবো, ফ্লোর এবং সিল। লগ, ফ্লোর, সিল এগুলো নিয়ে একটু কাজ করি আমরা। এগুলো হচ্ছে ম্যাথের সাথে ইনক্লুডেড, মানে হচ্ছে ম্যাথ মডিউলের সাথে ইনক্লুডেড। মডিউল লাইব্রেরি অলমোস্ট সেম বলতে পারেন, পুরাপুরি। এখানটায় একটু খেয়াল করুন, আহ, এটা কোথেকে আসছে, এটা হচ্ছে এটা, এটা একটু পরে ডিসকাস করছি লগের ব্যাপারটা। প্রথমটা আসছে এসকিউআরটি থেকে, এটা এটা আসছে লগ থেকে, এটা আসছে ফ্লোর থেকে, এটা হচ্ছে সিল থেকে। তো ফ্লোর এবং সিল এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? ফ্লোর, ফ্লোর মানে হচ্ছে আপনি এই যে দশমিক বিন্দুর মানে নিচেরটা, ঠিক আছে, দশমিক বিন্দুর নিচেরটা ফ্লোর। আর সিল মানে কি? উপরেরটা। কথা বুঝছেন? যেমন 7.5, এটার উপরেরটা কত?
উপরের পূর্ণ সংখ্যাটা কত? উপরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 8, আর নিচের পূর্ণ সংখ্যা ফ্লোর দিয়ে সেটা হচ্ছে 7। এইখানটায় লগ 10 মানে কত? আপনারা এবার আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিন। লগ 10 মানে কত? লগ 10 লগ 10 হচ্ছে লগ 10 মানে হচ্ছে, আচ্ছা, লগ 2, 2 নাকি 10? আচ্ছা, লগ 10 এর কথা জিজ্ঞেস করেছিলাম। লগ 10 এর মানে হচ্ছে 1, কিন্তু পাইথনে সরাসরি লগ বলতে, রাইট, 10 বেসড লগ মানে হচ্ছে 1, এক্স্যাক্টলি। পাইথনে যেটা হয় সেটা হচ্ছে লগ 10 বলতে আসলে এখানটায় যেটা বোঝায় সেটা হচ্ছে ই ভিত্তিক লগ, যেটাকে আমরা ম্যাথমেটিক্সে এলএন দিয়ে শিখে আসছি। মনে আছে সবার? 10 বেসড লগকে আমরা ম্যাথমেটিক্সে লিখতাম শুধুমাত্র লগ। লগ এটা আসলে বেসড হচ্ছে 10, বাট যদি লগের বেসড ই হয় সেক্ষেত্রে আমরা এটাকে লিখতাম এল এন দিয়ে। ঠিক আছে? তো পাইথনে আসলে এই ই বেসড লগটাই হচ্ছে লগ, আর 10 বেসড লগের জন্য এখানটা 10 দিতেই হয়। কথা বুঝছেন? তো লগ 10 লিখলে সেই ক্ষেত্রে সে আপনাকে 1 রেজাল্ট দিবে, বাট এই এলএন দিয়ে এই শুধুমাত্র লগ 10 লিখলে সে কিন্তু ই বেসড লগের কথা চিন্তা করে, যার কারণে রেজাল্টটা আসে এমন। কথা বুঝছেন? তো এখন লিখি ম্যাথ ডট লগ 10 দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখুন কি রেজাল্ট আসছে। একটা আসছে 1 আর একটা আসছে। তো নিশ্চয়ই এতক্ষণে সবাই বুঝে ফেলেছেন ব্যাপারটা। ওকে, এটা হচ্ছে ম্যাথ মডিউলের বেশ কয়েকটা মেথড এবং ফাংশন নিয়ে কথা বললাম। সুসময় খান মিরান, আসলে এভাবে বলা যায় না কোন মডিউলটা কোথায় কাজে লাগে। ঠিক আছে? আপনার যদি কমপ্লেক্স কোনো ক্যালকুলেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে লাগতে পারে ওয়েব ডেভেলপমেন্টেও। সো এই ধরনের মডিউলগুলো, এগুলো আসলে এক্সপেরিমেন্ট। আমি সবগুলো শিখাইতে পারবো না, সবগুলো সম্পর্কে আপনাকে পরিচিত করতে পারবো না, বাট ওয়েগুলো আপনাকে বলে দিতে পারবো। সেটা জ্যাঙ্গোর ক্ষেত্রে বলুন আর পাইথন লার্নিং এর ক্ষেত্রে বলুন, আমি আপনাকে যেটা শিখাতে পারবো, আমি কখনোই বলতে পারবো না যে আমি আপনাকে 100% শিখাইতে পারবো, কিন্তু আমি সেই জায়গা থেকে চেষ্টা করি, সেটা হচ্ছে আপনারা যাতে জানেন বিষয়গুলো সম্পর্কে এবং সেই অনুযায়ী আপনারা ঘাটাঘাটি করতে পারেন। আপনারা নিজেদেরকে এগুলো আসলে শিখিয়ে শেষ করানো পসিবল না। এবার আসুন নাম্বার ফরম্যাটিং। নাম্বার ফরম্যাটিং গুলো নিয়ে আমরা একটু কথা বলি। যেমন ইন্টিজার নাম্বার আপনি কিভাবে ফরম্যাটিং করবেন, খেয়াল করুন। ইন্টিজার নাম্বার আপনি যখন ফরম্যাটিং করছেন তখন এখানটায় আপনাকে স্ট্রিং ফরম্যাটিং এর কথা মনে আছে সবার? ফরম্যাট দিয়ে আমরা কিভাবে স্ট্রিং ফরম্যাটিং করেছি গত ক্লাসে। ওকে, তো এখন আমরা ইন্টিজার যদি ফরম্যাট করতে যাই, এই ক্ষেত্রে আমাদের এখানটা একটা কোলন ডি দিতে হবে, কোলন ডি। ঠিক আছে? তো এটা কিভাবে করবেন? কন্ট্রোল এস দিয়ে সেভ করছি, সেভ করে রান করছি। এবার কিন্তু আপনি এই স্ট্রিং এর মধ্যে একটা ইন্টিজারকে ইনজেক্ট করে দিতে পেরেছেন। ঠিক আছে? একটা স্ট্রিং এর মধ্যে একটা একটা স্ট্রিং এর মধ্যে একটা ইন্টিজারকে কিন্তু আপনি এখানটা ইনজেক্ট করে দিয়েছেন। এভাবে কিন্তু কাজটা করা যায়। এবার খেয়াল করুন, আমার এখানটায় যে ইন্টিজারটা আছে সেটা কয়টা ডিজিটের? কয় ডিজিটের ইন্টিজার আছে এখানটায়? 3 ডিজিটের। এখন আমি চাচ্ছি আমার 3 ডিজিটের ইন্টিজারটা সে লিখবে 6 ডিজিটের, কিন্তু প্রথম যে 3 ডিজিট, সেই ডিজিটটা তাহলে সে কি দিয়ে ফিল আপ করবে?
প্রথম ডিজিটটা সে শুধুমাত্র স্পেস দিয়ে ফিল আপ করে নেবে, অর্থাৎ খালি রাখবে। ঠিক আছে, যদি আপনি এভাবে লিখেন। তো দেখুন কি হলো। আচ্ছা, আমি সেভ করতে ভুলে গেছি। আচ্ছা, দুটো একসাথে আমি প্রিন্ট করি, তাহলে আপনি আউটপুটের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন। তো খেয়াল করেছেন এইখানটায় তিনটা স্পেস কিন্তু এক্সট্রা আছে। সেই তিনটা সহ, এই তিনটা সহ কয়টা ডিজিট হয়েছে? 6টা। অর্থাৎ সে 6 ডিজিটের পরিমাণ জায়গা সে নিবে, ওই কারণে আমি এখানটায় 6 লিখে দিলাম। ব্যাপারটা কি বুঝছেন সবাই? ওকে। তো এখন এমন হতে পারে যে আপনি ভুলবশত এখানে 6 ডিজিট দিয়েছেন, আপনি এখানটায় মনে করেন 7 ডিজিটের একটা সংখ্যা আছে আপনার। ঠিক আছে, 7 ডিজিটের একটা সংখ্যা আছে। সেক্ষেত্রে কি ধরনের আউটপুট আসবে? সেক্ষেত্রে কি এরর দিবে? সেক্ষেত্রে কোনো এরর দিবে না, বাট আচ্ছা সরি, আমি সেভ করে নিই। 7 ডিজিটটাকেই সে অ্যাড করে নিবে, কোনো এরর কিন্তু দেয়নি, এবং 7 ডিজিটটাকে নিয়ে নিয়েছে। তো ব্যাপারটা বুঝেছেন সবাই? এবার আসেন যে আপনি চাচ্ছেন 6 ডিজিটে লিখবে, কিন্তু প্রথম ডিজিটগুলো যদি না থাকে, সেক্ষেত্রে সে শূন্য দিয়ে ফিল আপ করে নেবে, 0 দিয়ে ফিল আপ করে নেবে। সেই ক্ষেত্রে আপনি এই যে 6-এর প্রথমে একটা 0 দিয়ে নেবেন। 0 দিয়ে নিলে সে যেটা করবে সেটা হচ্ছে বাকি যে খালি ঘরগুলো, সেগুলো স্পেস দিয়ে ফিল আপ না করে 0 দিয়ে ফিল আপ করবে। তো আচ্ছা, আমি আবার সেভ করতে ভুলে গেছি, সরি। খেয়াল করেছেন যে প্রথম ডিজিটগুলো সে কিন্তু 0 দিয়ে ফিল আপ করে নিয়েছে। এবার আসেন যে আমরা সাইন্ড, অর্থাৎ একটা প্লাস চিহ্ন দিতে যাচ্ছি, একটা ইন্টিজারের সামনে প্লাস চিহ্ন দিতে যাচ্ছি। সেটা কিভাবে করব? সেটা জাস্ট এখানে ডি এর আগে একটা প্লাস সাইন দিয়ে দিবেন। আহ, এটা আপনি কনক্যাটেনেশন বলছেন? আচ্ছা, এটা ফরম্যাটিং বলেন। আমার মতে এটা ফরম্যাটিং বলাটা ভালো হবে। কারণ হচ্ছে কনক্যাটেনেশন করার ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে টাইপ কাস্টিং করে ফেলি। এখানটা কিন্তু আমি টাইপ কাস্টিং করছি না, সে অটোমেটিক করে নিচ্ছে। তো এটাকে ফরম্যাটিংই বলেন। ঠিক আছে। কনক্যাটেনেশনটা না বলে ফরম্যাটিং বললে আমার মনে হচ্ছে ভালো হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখানটায় কি হচ্ছে? এখানটায় কিন্তু সে প্লাস হিসেবে নিচ্ছে এটাকে। তো মাইনাস করার জন্য আসলে এখানটা মাইনাস দিতে হয় না। আচ্ছা, দিয়েই দেখি যে মাইনাস দিলে আসলে মাইনাস আসে কিনা। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। খেয়াল করুন কি আসে। মাইনাস দিলে কিন্তু মাইনাস আসে না। সো এইভাবে কিন্তু করা যায় না। মাইনাসটা করতে গেলে আপনার জাস্ট যে ডিজিটটা আছে সেই ডিজিটের পূর্বেই আপনাকে মাইনাস সাইনটা দিয়ে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তো ব্যাপারটা বুঝছেন সবাই? তো এইভাবে করে আপনি কিন্তু সাইন্ড ডিজিটটা অ্যাপ্লাই করতে পারেন। তারপর আসেন যে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, সেটাকে কিভাবে ফরম্যাটিং করবেন। তো ফ্লোটিং পয়েন্ট নাম্বার একটু প্রথমে রেজাল্টটা আগে দেখাই, তারপর সেটা এক্সপ্লেন করবো। খেয়াল করুন এখানটা কত আসছে? 6টা ডিজিট টোটাল। দশমিক সংখ্যার পর কয়টা ডিজিট আসছে? 6টা। এই 6টা ডিজিট কিভাবে আসছে? আমি তো এখানটায় দিলাম 2টা। আমি এখানটায় দিলাম কয়টা? 2টা। কিন্তু সে 6টা বানায় ফেলছে। অর্থাৎ পাইথন যেটা করে সেটা হচ্ছে অটোমেটিক। সে আমার দুটো ডিজিট থাকলে সেই দুটো ডিজিটের দশমিকের পর বাকি যে টোটাল সে 6 ডিজিট পর্যন্ত প্রিন্ট করে অটোমেটিক। আর আমি যদি চাই আমি সেট করে দিতে পারবো যে আমি কয় ডিজিট পর্যন্ত দশমিকের পর চাচ্ছি। সেটা কিভাবে করবো? এখানটা একটা দশমিক দিব, দিয়ে এইখানটা আমি কিন্তু ডিজিট সেট করে দিতে পারি। যেমন আমি দশমিকের পর যদি 8 ডিজিট চাই, সেক্ষেত্রে আমি 8 দিয়ে দিব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখুন কি দেখাচ্ছে। কিন্তু এবার 8 নিচ্ছে, এবং 8-এর মধ্যে প্রথম দুটোকে সে 25 দ্বারা ফিল আপ করে নিচ্ছে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? এভাবে করে কিন্তু আপনি দশমিকের পর কয়টা ঘর দেখাবে সেটা কিন্তু সেট করে দিতে পারবেন। এবার আসেন, যদি আপনি এখানটায় দশমিক সংখ্যা না দিয়ে ইন্টিজার নাম্বার দেন, সেক্ষেত্রে কি ধরনের রেজাল্ট দেবে?
এই ক্ষেত্রে যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে সে এটাকে দশমিক বানিয়ে ফেলবে। দশমিক বানিয়ে, আচ্ছা সরি আমি সেভ করতে ভুলে গেছি। এটাকে দশমিক বানিয়ে সে বাকিগুলোকে জিরো দ্বারা ফিল আপ করে নিয়েছে। তারপর এইখানটায় খেয়াল করুন, আমার টোটাল এখানটা কত দেওয়া আছে, 062F। এই কথাটা দ্বারা আসলে কি বোঝায়? এই কথাটা দ্বারা বোঝায় এইখানটায় যা আছে সেটাকে সে 6 ডিজিটে প্রিন্ট করবে, 6 ডিজিটে, এবং দশমিক সহ ছয়টা, দশমিক সহ ছয়টা গড় সে নিবে। দশমিক সহ ছয়টা গড় নেওয়ার ক্ষেত্রে যদি তার শর্ট পড়ে, অর্থাৎ 6 গড় সে না পায়, সেক্ষেত্রে সে জিরো দ্বারা ফিল আপ করবে বাকি গড়গুলো। আবার সেভ করতে ভুলে গেছি, সরি। তো ব্যাপারটা বুঝছেন, এই যে একটা দুটো তিনটা দশমিক সহ চারটা পাঁচটা ছয়টা, এবং এইখানটায় টু মানে হচ্ছে দশমিকের পর দুইটা ঘর সে প্রিন্ট করবে। দশমিকের পর যদি আমি তিনটা ঘর দিয়ে দিই দুইয়ের পরিবর্তে, তাহলে সে কি করবে, এদিকে শূন্য একটা কমিয়ে সে এদিকে এইদিকে শূন্য একটা বাড়িয়ে নিবে, অর্থাৎ টোটাল ছয়টা ঘরে সে প্রিন্ট করবে। তো ব্যাপারটা বুঝছেন? ব্যাপারগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং। এরপর সাইন দিতে চাইলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানটায় সাইনটা অ্যাপ্লাই করতে পারেন ইন্টিজারের মতো করে। ওকে, এবার আপনাদের যত কনফিউশন আছে, যত কোশ্চেন আছে, সব জানাতে পারেন। এগুলো বুঝছেন কিনা আগে আমাকে ওটা বলেন। আপনারা কি ব্যাপারগুলো বুঝছেন? ওকে, থ্যাংক ইউ। এবার আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন কনফিউশন একটু জানান আমাকে। ব্যাপারগুলো মজার নিঃসন্দেহে। তো আরো মজার মজার ব্যাপার কিন্তু রয়ে গিয়েছে এখনো। নেক্সট ক্লাসে আমরা হয় লিস্ট অথবা টাপল এই টাইপের কোনো একটা ডেটা টাইপ নিয়ে কিন্তু ডিসকাস করা শুরু করবো, যে ডেটা টাইপ গুলো দিয়ে কি কি অপারেশন করা যায়, কিভাবে করা যায়। এই টপিকের বাইরে না করাটাই ভালো হবে। এই টপিকের বাইরে যদি কোনো কোশ্চেন কনফিউশন থাকে সেটা আমাকে আমার ফেসবুকে জানাই দিতে পারেন। সব ডেটা টাইপের স্পেসিফিক, আচ্ছা, সেপারেট ফাংশন এন্ড মেথড, হ্যাঁ, সব ডেটা টাইপের সেপারেট ফাংশন মেথড থাকতে পারে। থাকতে পারে না, এক্স্যাক্টলি আছে। কিছু কিছু কমন আছে, বাট আনকমনও আছে অনেকগুলো। আচ্ছা, আহ, কাজী নেওয়াজ, আমি আপনার কথাটা বুঝিনি। আমাদের কি টিউটোরিয়ালও ওই কোর্স এ থাকবে, মানে বুঝি নাই। কাজী নেওয়াজ, আমি আপনার কথা কিন্তু বুঝিনি, একটু ক্লিয়ার করবেন।
সামিয়া, আপনার কোশ্চেনটা ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং না, এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। শুধু ইন্টারেস্টিং না, সেটা হচ্ছে আসলে যদি এভাবে করে মেথড গুলো এবং সাজেশন দেয় তাহলে কিন্তু বেশ সুবিধা পাওয়া যায়। তো ভিএস কোডেও সাজেশন পাওয়া যায়। আবার ভিএস কোড ছাড়া আপনি যদি পাইসার্ম ব্যবহার করেন, পাইসার্মের সাপোর্ট কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো ভিএস কোড থেকে। বাট পাইচার্ম আমি এখানটায় ইউজ করছি না, কারণ হচ্ছে অনেকের পিসিতে পাইসার্ম সাপোর্ট নাও করতে পারে। পাইসার্ম একটু ভারী, ওই দিক থেকে ভিএস কোডটা যথেষ্ট পরিমাণ লাইট ওয়েট। পাইথনে কোড প্র্যাকটিস করার জন্য কিন্তু পাইসার্ম যথেষ্ট পরিমাণ স্মার্ট ভিএস কোড থেকেও। সো যাদের পিসি কনফিগারেশন ভালো তারা কিন্তু পাইসার্ম ব্যবহার করতে পারে। আজকের মতো ক্লাস শেষ, হ্যাঁ বলতে পারেন আজকের মতো ক্লাস এখানটায় শেষ। বাট যদি কোনো গল্প করার দরকার হয় বা কোনো কিছু জানার দরকার হয় বলতে পারেন। আচ্ছা, মেশিন লার্নিং। মেশিন লার্নিং নিয়ে যদি বলতাম, আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করি ওয়েব লাইনে, পাইথন দিয়ে। আর মেশিন লার্নিং নিয়ে বলতে গেলে যেটা বলা লাগবে সেটা হচ্ছে আপনার নামপাই। মেশিন লার্নিং এর ক্ষেত্রে নামপাইটা খুব ইম্পর্টেন্ট। আপনাকে ইনিশিয়াল পর্যায়ে একদম নামপাইটা ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, যাই হোক, মেশিন লার্নিং নিয়ে একটু কথা বলি। এক্স্যাক্টলি মেশিন লার্নিং বলতে আসলে কি বোঝায়? এনি আইডিয়া? আচ্ছা সামিয়া, আপনি আমার মেসেঞ্জার গ্রুপ না, আপনি আমার পার্সোনালি, আমার পার্সোনাল যে ফেসবুক আছে সেইখানটায় মেসেজ করতে পারেন, নো প্রবলেম। অনেকেই করে এরকম। তো আমি আসলে রেগে তেমন কিছু মনে করি না, হেল্প করার চেষ্টা করি যখন পারি আর কি। আচ্ছা, আমি আমার মতো করে বলছি মেশিন লার্নিং ব্যাপারটা। মেশিন লার্নিংটা হচ্ছে আসলে আচ্ছা, ধরেন আপনি একটা বাচ্চাকে ম্যাথমেটিক্স শিখাচ্ছেন। কম্পিউটার হচ্ছে একটা বাচ্চা, ঠিক আছে? ম্যাথমেটিক্স শেখানোর সময় আপনি কি করেন? যে প্রথমে তাকে 5টা 10টা অঙ্ক করান, যোগ অঙ্ক। যোগ অঙ্ক শিখাইতে গেলে 5টা 10টা যোগ অঙ্ক করেন। তো 5টা 10টা যোগ অঙ্ক করিয়ে তারপরে আপনি কি করেন? তাকে একটা টেস্ট করান, যে 2টা বা 3টা অঙ্ক দেন তাকে করার জন্য। ধরেন 3টা অঙ্ক তাকে দিলেন করার জন্য। তো 3টা অঙ্কের মধ্যে সে 3টাই একদম ফুল কনফার্ম করতে পারলো। তার মানে কি বুঝছেন? সে কিন্তু ভালো শিখছে, ওই যে বাচ্চাটার আপনি অঙ্ক শেখাচ্ছেন, ঠিক আছে? তো তারপর আহ, যদি সে 2টা করতে পারে তাহলে সে মোটামুটি পেরেছে। আর যদি সে একটা করতে পারে 3টার মধ্যে, তাহলে সে কিছুটা পেরেছে। আর নির্ভুলভাবে যদি সে একটাও না করতে পারে তাহলে সে কিচ্ছু শিখতে পারেনি। ঠিক মেশিন লার্নিংটা হচ্ছে এরকম, যে মেশিনকে আপনি শিখাবেন বেশ কিছু এক্সাম্পল দিয়ে, যে হ্যাঁ এইখানটায় এই ধরনের এক্সাম্পল আছে এবং এই ধরনের রেজাল্ট আছে। সেই এক্সাম্পল এবং রেজাল্ট গুলো আপনি মেশিনকে রিপ্রেজেন্ট করবেন, মেশিন সেটা বুঝতে পারবে। বুঝে
তারপর সে ওই ধরনের যত প্রবলেম আছে সেগুলোকে সলভ করতে করতে নিজে নিজে দক্ষ হতে থাকবে। এটাই হচ্ছে মেশিন লার্নিং এর মেইন থিঙ্কিং। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো মেশিন লার্নিং এর ব্যাপারটা কি এখন ক্লিয়ার? কাজী নেওয়াজ, জাস্ট একটা ধারণা দিলাম আপনাকে যে আসলে মেশিন লার্নিং ব্যাপারটা কেমন। আবু আহ, ফাজল, আপনি রোবট বানাতে চাচ্ছেন? রোবট বানাতে গেলে কিন্তু প্রোগ্রামিং এর মাধ্যমে শুধু রোবটের লজিক গুলো সেট করতে পারবেন, বাট রোবটের কিন্তু আর্কিটেকচারাল যথেষ্ট পরিমাণ ব্যাপার আছে, মানে যেটা বাইর থেকে স্ট্রাকচার তৈরিরও অনেক ব্যাপার আছে। ওকে, আমার মনে হচ্ছে ক্লাসটা এখানটায় শেষ করা উচিত। যথেষ্ট পরিমাণ টাইম পাস হয়ে গেছে। তো আপনারা পরবর্তী ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। ভালো থাকবেন আর প্র্যাকটিস চালিয়ে যাবেন। প্রবলেম হলে গ্রুপে জানাবেন। ঠিক আছে, আর আমি শেয়ার করবো আজকে। আচ্ছা, আমি আজকের যে কোডগুলো সেগুলো গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো এখনই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আজকের এবং গত ক্লাসের কোডগুলো আমি শেয়ার করে দিচ্ছি।